স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম, অস্তিত্বহীন প্রতিষ্ঠান লুটে নিয়েছে ৯ কোটি টাকা, পড়ে আছে ২ লাখ মানহীন মাস্ক। না, আমার কাছে এরকম কোনো তথ্য নাই, আদৌ আগে থেকেই নাই, কারণ আমি এখানে 10-12 বছর যাবত আছি। এভিনিউ 5 কি ডি ব্লক? না, এভিনিউ অফ দ্য সি ব্লক, ডি ব্লক তো এখানে নাই। মন্ত্রণালয় যেহেতু তদন্ত কমিটি করছে, তো এখানে এরপরে আর আমাদের তো নিজস্ব তদন্ত করার কোনো সুযোগ নেই। সারা দেশে ১.৫ লাখের বেশি অনুমোদনহীন ফার্মেসি, অদক্ষ কর্মী দিয়ে দেদারসে চলছে ওষুধ বিক্রি। আমি 10 পাস, কারণ আমার যেমন ওষুধ সম্বন্ধে একটু ধারণা নিতেছি বা শিখতেছি। 2 বছরের লাইসেন্স ছাড়াই ব্যবসা করছি। দেশে ২৪ ঘন্টায় করোনায় ৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২,২০০ জনের বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও মুক্তি মিলল না ওসি প্রদীপের। প্রধান 3 আসামি আবারও 3 দিন করে রিমান্ডে। রাজধানীতে নাইজেরিয়ান মালিকানাধীন রেস্টুরেন্ট ঘিরে অপরাধ সাম্রাজ্য, আটক 15 বিদেশির, পুলিশের সামনেই উশৃঙ্খল আচরণ। ভারতের আশ্বাসের পরও চীনকে ভ্যাকসিন ট্রায়ালের প্রথম সুযোগ দিল বাংলাদেশ, কূটনৈতিক মহলে আলোচনা। এবং করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ফ্রিল্যান্সাররা, নীতিমালা না থাকায় প্রতারণার শিকার অনেকে। সবচেয়ে বড় সমস্যা টাকা স্থানান্তর। ঠিকানাবিহীন প্রতিষ্ঠান সিম কর্পোরেশন অস্তিত্ব না থাকলেও গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি কেনাকাটায় গঠিত ইআরপিপি প্রকল্পের কাছে। মানহীন ২ লাখ পিস KN95 মাস্ক সরবরাহ করে হাতিয়ে নিয়েছে ৯ কোটি টাকা। জানতে চাইলে বর্তমান পরিচালক দায় চাপান সাবেক পরিচালকের উপর। পলাতক মালিককে খুঁজে না পেয়ে এর মধ্যে তার নামে দায়ের করা হয়েছে মামলা। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। প্রকল্প অফিসে দেখা গেল স্বাস্থ্যকর্মীদের জন্য কেনা ২ লাখ পিস KN95 মাস্ক পড়ে আছে গত ৩ মাস ধরে। মানসম্মত নয়, আমদানি করতে নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতিপত্র, অথচ ঠিকই সিম কর্পোরেশনকে শোধ করা হয়েছে ৯ কোটি টাকা। প্রতিষ্ঠানটির খোঁজে আমরা শহীদ মনির চৌধুরী সড়ক, সেন্ট্রাল রোডে। বাড়ির কোথাও নেই সিম কর্পোরেশন, ভাড়াটিয়াদের রেজিস্ট্রি খাতায়ও নেই প্রতিষ্ঠানটির মালিক মোস্তফা মানোয়ার মিম নামে কোনো ব্যক্তির নাম। কোনো অফিস নেই এখানে, শুধুই অ্যাপার্টমেন্ট। মোস্তফা মানোয়ার নামে কেউ থাকে এখানে? না 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 না, এই ১১০ নম্বর বাড়িতে সিম কর্পোরেশন নামে একটা অফিস আছে। না, আমার কাছে এরকম কোনো তথ্য নাই, আদৌ আগে থেকেই নাই, কারণ আমি এখানে 10-12 বছর যাবত আছি। অফিস খুঁজে না পেয়ে সিম কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় তাদের কাজ সফটওয়্যার ডেভেলপ ও LED বাল্ব সরবরাহ করা। সেখানে তাদের কাজের বিবরণের পাশাপাশি রিভিউতে বাণিজ্য মন্ত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। আগের ঠিকানার পাশাপাশি দেয়া আছে রাজধানীর পল্লবীতে অন্য একটি কর্পোরেট অফিসের ঠিকানা। সেটি খুঁজতে গিয়ে দেখা গেল এই ঠিকানাটিও ভুয়া। এভিনিউ 5 কি ডি ব্লক? না, এভিনিউ অফ দ্য সি ব্লক, ডি ব্লক তো এখানে নাই। এভিনিউ 5 কোনো ডি ব্লক নেই। এই বিষয়ে সিম কর্পোরেশনের মালিক মোস্তফা মানোয়ারের 3টি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে। বর্তমান প্রকল্প পরিচালক বলছেন চুক্তি হয়েছে আগের পরিচালকের সময়, এখন গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। মন্ত্রণালয় যেহেতু তদন্ত কমিটি করছে, তো এখানে এরপরে আর আমাদের তো নিজস্ব তদন্ত করার কোনো সুযোগ নেই। মেসার্স চৌধুরী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনে প্রকল্পে সরবরাহ করেছে সিম কর্পোরেশন। তাদের দেয়া এনওসিতে মান যাচাই না থাকায় এই মাস্ক ব্যবহার করলে তার দায় নেবে না বলে জানায় ওষুধ প্রশাসন। স্বাস্থ্য সরঞ্জাম আমদানির প্রয়োজনীয় কাগজপত্র নেই, কেনাকাটার আগে মানও যাচাই করা হয়নি, এমনকি চুক্তি করার আগে এসব প্রতিষ্ঠানের ঠিকানাও যাচাই করা হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠে, অস্তিত্বহীন এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে কি শুধুমাত্র প্রকল্পের টাকা নয়ছয় করার জন্য? এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আগ্রহ দেখিয়েছে ভারত, কিন্তু শেষ পর্যন্ত চীনকে সুযোগ দেয়া হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা কৌতূহল থাকলেও বাংলাদেশ বলছে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীলতা নয়, বরং সবার কাছ থেকেই ভ্যাকসিন নেয়ার কথা ভাবা হচ্ছে। চীন আগে আগ্রহ দেখানোয় তাদের আগে সুযোগ দেয়া হয়েছে। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট।
দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর বিরুদ্ধে লড়ছে চিকিৎসা বিজ্ঞানীরা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা সফল হলে আশাবাদী হয়ে ওঠে বিশ্ব। একই সময়ে চীন থেকেও ঘোষণা আসে দ্বিতীয় ধাপের ট্রায়ালের। এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য 19 জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-কে প্রস্তাব দেয় চীন। ইতিবাচক সাড়া দেয় BMRC। চীনের রাষ্ট্রদূত স্বয়ং ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওনারা ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি অনুমোদন দিয়েছে। এরপর শুরু হওয়া নানা কূটনৈতিক তৎপরতায় হঠাৎ পিছু হটে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে প্রথমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার বলা হয়। এককভাবে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়ার বিষয় থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। ভ্যাকসিন নিয়ে নানা সময় নানা বক্তব্য দেন মন্ত্রী। আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং চায়নার অ্যাম্বাসেডারের সাথেও কথা বলেছি। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ। তার মধ্যেই চলতি মাসে হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর। কারণ হিসেবে দুই দেশের পক্ষ থেকে বলা হয় করোনা ভ্যাকসিনে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় ভারত। তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। 1 মাসেরও বেশি সময় ধরে চীনের ট্রায়ালের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়। তবে সিঙ্গুলার সফরের 10 দিনের ব্যবধানে বাংলাদেশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় চীনকে। চায়নার একটি কোম্পানি বাংলাদেশে তারা ট্রায়াল করতে চায়। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। ICDRB করবে এই ট্রায়াল। এজন্য 60টি হাসপাতাল থেকে বাছাই করা হবে 4200 স্বাস্থ্যকর্মীকে। ট্রায়ালের জন্য চীন দেবে 1 লাখ ভ্যাকসিন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 47 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 2211 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,07,000-এর কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,741 জনের। এই পর্যন্ত মোট পরীক্ষা করা হলো 15,14,126 জনের নমুনা। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,211 জন। মোট আক্রান্ত শনাক্ত 3,06,794 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 47 জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হলো 4,174 জন আক্রান্তের। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন। মোট সুস্থ হয়েছেন 1,96,836 জন। সারা দেশে অনুমোদনহীন ফার্মেসি রয়েছে 1.5 লাখের বেশি। লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে প্রায় 70% ফার্মেসি। বেশিরভাগ দোকানেই নেই ফার্মাসিস্ট। তদারকির অভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন এ কারণে বাড়ছে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। নাজমুস সালেহীর রিপোর্ট। দেশের ওষুধ বিপণনের অন্যতম বাজার রাজধানীর শাহবাগ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য বলছে এই শাহবাগেরই 70 ভাগের বেশি ফার্মেসি চলছে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় কারো 2 বছর, কারো 3 বছর আগেই পেরিয়ে গেছে লাইসেন্সের মেয়াদ। 2 বছরের লাইসেন্স ছাড়াই ব্যবসা করছি। এখন আমি গতকাল থেকে দিছি নবায়ন করার জন্য। লাইসেন্সের ব্যাপারটা আমি শুধু জানি নবায়ন করার জন্য দেওয়া হয়েছে, ওইটা প্রক্রিয়া দিন আসছে। প্রতিটি ফার্মেসিতে বিশ্ববিদ্যালয় পাস, ডিপ্লোমা করা অথবা ঔষধ কাউন্সিলের প্রশিক্ষণপ্রাপ্ত একজন করে ফার্মাসিস্ট থাকার নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। আমি ফার্মাসিস্ট না, ফার্মাসিস্ট ওনারা বাড়িতে চলে গেছে। এক্সপিরিয়েন্সের উপর দিচ্ছি, যতটুকু শেখা দরকার ততটুকু শিখছি। আমি 10 পাস। এখন আমার যেমন ওষুধ সম্বন্ধে একটু ধারণা নিতেছি বা শিখতেছি। এসবের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তদারকির অভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন এর কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধটা তাকে দেয়া, এটা তো একজন ফার্মাসিস্ট ছাড়া সম্ভব না। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে জনস্বাস্থ্য একটা হুমকির সম্মুখীন হতে পারে। ফার্মেসি পরিচালনায় অনিয়মের কথা স্বীকার করে অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার আশ্বাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। ড্রাগ লাইসেন্স এবং ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন দুইটারই মেয়াদ থাকতে হবে, নাইলে ওইটা অকার্যকর। এখন যদি ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ আসে আমরা খতিয়ে দেখবো, দেখা সেই অনুযায়ী আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা হবে। ড্রাগ ও ট্রেড লাইসেন্স দোকানে প্রদর্শনের কথা থাকলেও তা মানা হচ্ছে না ফার্মেসিগুলোতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও শেষ রক্ষা হলো না প্রদীপের।
তৃতীয় দফায় 3 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে। বাকি আসামিদেরও দ্রুত রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। কক্সবাজার থেকে সিলিয়া সুলতানার রিপোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার রিমান্ডের শেষে দুপুরে আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 3 আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে। 3 আসামির ফের 4 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের পক্ষে দাঁড়ান চট্টগ্রাম থেকে আসা বাঘা 7 আইনজীবী সহ 11 জন। হত্যা মামলার নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় রিমান্ডে রাখা হয়েছে জানিয়ে প্রায় 1 ঘন্টা যুক্তিতর্ক তুলে ধরেন প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের আইনজীবীরা। প্রদীপের দাখিল করা আবেদনে জানান প্রদীপ একজন দক্ষ পুলিশ অফিসার। অন্যদিকে সঠিক তদন্তের স্বার্থে রিমান্ডের যুক্তিতে অনড় রাষ্ট্রপক্ষ। শেষ পর্যন্ত ধোপে টেকেনি আসামি পক্ষের কোনো যুক্তি। জামিন বাতিল করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। এরপর আসামি পক্ষের আইনজীবীরা জানান তারা উচ্চ আদালতে যাবেন। পুনরায় 3 দিনের রিমান্ড দেওয়ায় অত্যন্ত দুঃখিত এবং ক্ষতিগ্রস্ত এবং প্রিজুডিস। ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত সে একটি পুলিশ কাস্টাডিতে থাকতে পারে। যখন আজকে 22 দিন হলো, it is a serious breach of the mandatory requirements of the CRPC and the PRB. আমরা will move the higher court. আমরা হাই কোর্ট মুভ করব very soon. তবে তদন্ত কর্মকর্তার দাবি আসামি পক্ষের অভিযোগ সঠিক নয়। এইটা সত্য না। আইনত যে কয়েকদিন রিমান্ড পাওয়ার কথা, হ্যাঁ, আমরা আইন মান্য করে আমরা রিমান্ড পিরিয়ড দিয়েছি এবং বিজ্ঞ আদালত এটা জানেন, নলেজ আছে, এই জন্য রিমান্ডটা মঞ্জুর করেছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন। আইও চেয়েছে, আইওর আরও প্রয়োজন, ওনাদের তদন্ত স্বার্থে আরও ইনফরমেশন কালেক্ট করার জন্য ওনার প্রয়োজন। এই জন্য আদালতে আমরা যথোপযুক্ত উপস্থাপনা করেছি, ওগুলি সন্তুষ্ট চিত্তে উনি শুনেছেন। আদালতে নেয়ার আগে প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 31 জুলাই থেকে 28 আগস্ট, এই 28 দিন থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার কোনো কুলকিনারা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কিন্তু তদন্ত কর্মকর্তারা বিভিন্ন পক্ষকে যেমন সামনাসামনি করেছেন, তাদেরকে কয়েক দফা রিমান্ডেও নিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কি ঘটেছিল এবং কেন ঘটেছিল সব কিছুর উত্তর জানতে শেষ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে মামলার চার্জশিট পর্যন্ত। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর প্রগতি সরণির আফ্রো এশিয়া রেস্টুরেন্ট ঘিরেই গড়ে উঠেছে বাংলাদেশি নাইজেরিয়ানদের প্রতারণার ছক। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে তথ্য। বৃহস্পতিবার সিআইডির হাতে গ্রেফতার 15 জনও এই রেস্টুরেন্টে বসেই করত প্রতারণার নীল নকশা। সিআইডি বলছে রেস্টুরেন্টের কার্যক্রম খতিয়ে দেখছে তারা। এদের সঙ্গে বাংলাদেশি কেউ জড়িত থাকলে তাকেও আনা হবে আইনের আওতায়। রাজধানীর প্রগতি সরণির আফ্রো এশিয়া রেস্টুরেন্ট বলা হয়ে থাকে বাংলাদেশে বসবাসরত নাইজেরিয়ানদের মালিকানা একমাত্র রেস্টুরেন্ট এটি। আর এই রেস্টুরেন্টে ঘিরেই বাংলাদেশে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন বাংলাদেশে বসবাসরত নাইজেরিয়ানরা। শুক্রবার সময় সংবাদ রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় পুরো রেস্টুরেন্টে অবস্থান করছে বেশ কয়েকজন নাইজেরিয়ান। তাদের ভিডিও ফুটেজ নিতে গেলেও দেওয়া হয় বাধা। ইতিমধ্যে নানা অভিযোগের ভিত্তিতে আগস্টের প্রথম সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এই রেস্টুরেন্টটির নাইজেরিয়ান মালিক ফ্রাঙ্ক জ্যাকব। তারা বলছে রেস্টুরেন্টটিতে নাইজেরিয়ান গঠিত কমিটির কার্যক্রম পরিচালিত হয়। মূলত সেই কমিটির আড়ালেই চলে অপরাধমূলক কার্যক্রম। রেস্টুরেন্টটিতে নাইজেরিয়ানরা মিলিত হয়ে তাদের অপরাধমূলক কার্যক্রম ঠিক করে নেয়। He did not commit any crime because as a Nigerian president's committee, once they arrest his member, he needs to go and check what happened. That is what he did. বৃহস্পতিবার সিআইডির হাতে গ্রেফতার 15 জন নাইজেরিয়ান নাগরিকও তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই রেস্টুরেন্টের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। উইকলি বা কিছুদিন পর পর এই রেস্টুরেন্টে কিন্তু এই যে যারা গ্রেফতার হয়েছেন বা অন্যান্য সংস্থা থেকেও যারা গ্রেফতার হয়েছেন, এরা কিন্তু এখানে এসে একটা নিজেদের মধ্যে মিটিং বা আন্ডারস্ট্যান্ডিং হয়। তার মানে বোঝা যাচ্ছে যে কার কি ইনফরমেশন এগুলো শেয়ারিং বা এক্সচেঞ্জ হয়। সিআইডি আরও জানায় বাংলাদেশে এসেই নাইজেরিয়ানরা তাদের পাসপোর্ট ফেলে দেয় যাতে অপরাধ করে ধরা পড়লে কোনো তথ্য বের না করা যায়। এই 15 জনের মধ্যে 7 জনের পাসপোর্টই নেই। যখন সে হার্ডকোর
ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা শুরু করে তখন সে আর পাসপোর্টে রাখবে না, নিজের আইডেন্টিটিকে গোপন রাখার জন্য। এই রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে নাইজেরিয়ানদের ঢাকায় আনা হচ্ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তখন এই নামগুলো চলে আসে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে মানবিক আচরণ না করার অভিযোগ উঠছে বারবার। স্কুলের ফি আদায়ে ছাড় দেওয়া হচ্ছে না এক চুলো, আর যারা ফি দিতে পারছে না তাদের বঞ্চিত করা হচ্ছে অনলাইন ক্লাস থেকে, এমনকি দেয়া হচ্ছে ভর্তি বাতিলের হুমকিও। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। করোনা বদলে দিয়েছে পাঠ প্রক্রিয়া, বাড়ি এখন ক্লাসরুম। নিজের পড়ার টেবিলে বসে এভাবেই পড়াশোনা স্ট্যান্ডার্ড 1-এর ছাত্র ইহানের। পড়া বুঝতে না পেরে শিক্ষককে বারবার ডাকার পরও সাড়া মেলে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, অনলাইনে পাঠদান অনেক সময় একমুখী হয়ে পড়ে। এখানে করলে মিস শুনতে পায় না, ফ্রেন্ডরাও শুনতে পায় না। অনেকগুলো বাচ্চা একসাথে কথা বলে ফেলছে, যার কারণে টিচারও ওভাবে আউটপুট দিতে পারছে না। দেশের 4 শতাধিক ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাকালে পাঠদান চলছে এভাবেই। তবে টিউশন ফি পুরোটা সময় মতো না মেটালে মিলছে না সে সুযোগও। প্রেশার দিচ্ছে ডিউটাকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ বাচ্চাকে অ্যাডমিশন দিবে না। ডিসকাউন্টের জন্য বলছি ওনাদেরকে স্কুলকে, তখন আমাদেরকে স্কুল থেকে নানাভাবে মানে থ্রেট করে। ডিউ টিউশন ফিগুলো দাও, টিউশন ফি না দিলে তোমাদের ছেলে মেয়েদেরকে অনলাইন ক্লাসে দেওয়া হবে না। ফোন করে বলা হয়েছে যে আপনি যে আন্দোলন করছেন এর ফিডব্যাক পেয়ে যাবেন, আপনি আপনার ছেলে কিভাবে পাস করে এটা আমরা দেখব। এদিকে বিষয়টি নজর এসেছে জানিয়ে শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি, নিয়ম অমান্য করলে নিবন্ধন বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদি তারা আমাদের নিয়মগুলি মানতে না চায় তাহলে আমরা তার রেজিস্ট্রেশনটা বাতিল করে দেব। এই বিষয়ে কয়েকটি স্কুলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা রাজি হননি। অনলাইন পাঠদান শিশুদের কতটা কাজে আসছে এই প্রশ্ন থেকেই যায়। তারপরও স্কুলগুলো থেকে প্রতি মাসেই পুরো টিউশন ফি পরিশোধের চাপ দেওয়া হচ্ছে নিয়মিতই। করোনা মহামারী বিবেচনায় স্কুলগুলোকে টিউশন ফি অর্ধেক করার এই মানবিক আবেদন অচিরেই বিবেচনা করবে বলে আশাবাদ অভিভাবকদের। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় কোনো নীতিমালা না থাকায় হরহামেশাই প্রতারণার শিকার হন অনেক ফ্রিল্যান্সার। অর্থ লেনদেনের মাধ্যম না থাকায় ব্যাংকে দিনের পর দিন আটকে থাকে তাদের কষ্টার্জিত অর্থ। ডলার ও ইউরো বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের রেট মানে না বাণিজ্যিক ব্যাংকগুলো। শুভ খানের রিপোর্ট। বর্তমান বিশ্বে আউটসোর্সিংয়ের বাজার $1 ট্রিলিয়ন, যেখান থেকে বছরে $10 কোটি আয় করছেন দেশের 6.5 লাখ ফ্রিল্যান্সার। যদিও এই আয় কিংবা পেশা কোনোটিরই নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। এই অবস্থায় আউটসোর্সিংয়ে আরও শক্ত ভিত তৈরি করতে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তারা যে আয়টা করছে ট্যাক্স ফ্রিও হোক, আই ডোন্ট মাইন্ড, আমি ট্যাক্স নাওয়াই নাই নিলাম এখন, কিন্তু এটা যেন আমাদের হিসাবে ঢুকে দেশের আয়। খাত সংশ্লিষ্টরা বলছেন এ খাতের সবচেয়ে বড় সমস্যা অর্থ স্থানান্তর। দেশে পেপাল না থাকায় ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে অর্থ আনতে পার ট্রানজ্যাকশনে খরচ হয় $20 পর্যন্ত। আলাদাভাবে দিতে হয় ব্যাংকের সার্ভিস চার্জ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এরপরও ডলার কিংবা ইউরোর নির্ধারিত বিনিময় মূল্য দেয় না বাণিজ্যিক ব্যাংকগুলো। ভোগান্তি রয়েছে ইন্টারনেট সেবা নিয়ে। আবার কাজ বুঝে নিয়েও পাওনা পরিশোধ করে না অনেক বিদেশি ক্রেতা। সেই ইউরোর কারেন্ট রেট 100 টাকা, আমি যখন ব্যাংক থেকে পাচ্ছি ওই টাকাটা আমার দেখাচ্ছে 96 টাকা এসে গেল, অর্থাৎ 4 টাকা নাই। পেপালের কথা অনেকদিন ধরে শুনেছি, বাট সেটাও যেহেতু বাস্তবায়ন হয় নাই, এই ধরনের কোনো সিস্টেমেটিক ওয়েতে যদি আনা যায়, সরকার আইসিটি পার্কগুলো করতেছে, অনেক জায়গায় করতেছে, ওখানে আস্তে আস্তে যদি তাদেরকে জায়গা দেওয়া যায়। এসব সমস্যা সমাধানের পথ রেখেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। এদের যে কাজ করতে যে ইম্পেডিমেন্টস গুলো থাকে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, আমরা কিন্তু পর্যায়ক্রমে এগুলো দূর করতে যাচ্ছি। তাদের একটা আইডেন্টিটি, এটা কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি। বর্তমানে আউটসোর্সিং এ কর্মী সরবরাহে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পর্যটন কেন্দ্র খোলার পর প্রথম শুক্রবারে চট্টগ্রামের পতেঙ্গায় উপচে পড়া ভিড়। 5 মাসের বন্দি জীবন কাটানোর পর 7 কিলোমিটার দীর্ঘ সৈকতে তিল ধারণের ঠাঁই ছিল না। দুপুর থেকে দর্শনার্থীরা আসতে থাকে সৈকতে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 মাসের বন্দি জীবন কাটিয়ে আবারও জেগে উঠেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। খুলে দেওয়ার 5 দিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তালতলি থেকে নেভাল 7 কিলোমিটার এলাকায় এখন লোকে লোকারণ্য, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। দুপুর থেকে শুরু হয় দর্শনার্থীদের আসা। বেলা যত বেড়েছে দর্শনার্থীর সংখ্যা ততই বেড়েছে। এখন বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে হচ্ছে, ভালো লাগতেছে। 5 মাস স্কুল বন্ধের পর এখানে ঘুরতে আসলাম, খুবই ভালো লাগছে।
অনেক দিনের মানে আটকা থাকা আনন্দটা আজকে সবাই প্রকাশ করতেছে। তো আমরা নরসিংদী থেকে এখানে আসছি, ঘুরে খুব ভালো লাগতেছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বারবার মাইকিং করা হচ্ছিল, তারপরও ব্যাপক সমাগমের কারণে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সিএমপির পুলিশ সহ আমাদের 3-4টা টিম আছে, মাস্ক এবং ওই হ্যান্ড স্যানিটাইজার যেন ব্যবহার করে, প্লাস আমরা হ্যান্ড মাইক দিয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখার জন্য। বেলায় যত বেরোচ্ছে ততই যেন দর্শনার্থীদের ঢল পতেঙ্গামুখী ছিল। আর এই ঢলের জন্য কাঠগড় এলাকা থেকে শুরু করে পতেঙ্গা দীর্ঘ প্রায় 15 কিলোমিটার এলাকায় ছিল তীব্র যানজট। সৈকতে এসে কেউ বালুতে যেমন ঘুরে বেরিয়েছে, তেমনি কেউ কেউ স্পিড বোট নিয়ে ঘুরে বেরিয়েছে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। করোনা সংক্রমণ ঠেকাতে গত 22শে মার্চ পতেঙ্গা সমুদ্র সৈকত বন্ধ করে দিয়েছিল পুলিশ প্রশাসন। 5 মাস পর 22শে আগস্ট আবার খুলে দেওয়া হয়। আর এর ফলে শুক্রবার বন্ধের দিন হয় এখন ঢল সবচেয়ে বেশি। অর্থাৎ 5 মাসের বন্দি জীবন কাটিয়ে আবারও যেন প্রাণ ফিরেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। টানা 5 মাস বন্ধ থাকার পর 6 শর্তে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না অনেক পর্যটক। এমনকি পর্যটন কেন্দ্রগুলোতেও নেই স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা। জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন কেন্দ্র খোলার খবরে দূর দূরান্ত থেকে খাগড়াছড়ি আসছেন ভ্রমণ পিপাসুরা। দীর্ঘ 5 মাস পর খুলেছে পর্যটন কেন্দ্রগুলো, তাই উচ্ছ্বাসটা যেন একটু বেশি পর্যটকদের। আমরা খাগড়াছড়ি বেড়াতে আসছি গড়বন্দির জীবন থেকে একটু উদ্ধার পাওয়ার জন্য। অনেকদিন পরে ঘরে থাকতে থাকতে আমরা একটা মানে অসহায় অথবা মানে খারাপ লাগতেছিল, যার কারণে আমরা পর্যটন এলাকায় ঘুরতে আসছি। এদিকে পর্যটকদের আগমনে বুকিং বেড়েছে হোটেল মোটেলগুলোতে। ভালো আয় হচ্ছে স্থানীয় চাঁদের গাড়ির চালকদেরও। যথেষ্ট আমাদের বুকিং হচ্ছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা আসা শুরু করছে। তবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরা, হাত জীবাণুমুক্ত করা সহ যে 6টি শর্ত দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। জানি কিন্তু একটু রাখা আছে মাস্ক মানতেছি, মানে মাস্ক আমাদের সবারই আছে, তো এখন মানে অনেকটা গরম। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রচারণা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস টুরিস্ট পুলিশের। স্বাস্থ্যবিধি যাতে পর্যটকরা বা দর্শনার্থীরা যাতে মেনে চলে, সেটা প্রচারণা চালানোর দায়িত্ব হলো আসলে স্বাস্থ্য বিভাগের। প্রথম দিন হয়তো একটু ব্যতিক্রম হচ্ছে। গত 18 মার্চ থেকে খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ ছিল। প্রায় 5 মাস পর শুক্রবার তা খুলে দেওয়া হলো। সময় সংবাদ, খাগড়াছড়ি। 1 বছর বন্ধ থাকার পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দ্রুতগতির ইন্টারনেট সেবা 3G ও 4G নেটওয়ার্ক পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো। সকাল 10টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির নির্দেশনা পেয়ে এই সেবা চালু করা হয়। 2019 সালের 10 সেপ্টেম্বরের পর থেকে সরকার নিরাপত্তা বিবেচনায় টেকনাফ ও উখিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখে। প্রায় 1 বছর বন্ধ থাকার পর এসব এলাকায় পুনরায় 3G ও 4G নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত 26 আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিটিআরসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম, অস্তিত্বহীন প্রতিষ্ঠান লুটে নিয়েছে 9 কোটি টাকা, পড়ে আছে 2 লাখ মানহীন মাস্ক। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও মুক্তি মিলল না ওসি প্রদীপের। প্রধান 3 আসামি আবারও 3 দিন করে রিমান্ডে। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ে।